আমরা এমন একটা কর্মসূচি নিতে চলেছি না, যেটার মধ্যে দিয়ে হেডমাস্টাররা ছুটবে ডিআই এর কাছে, ডিআই ছুটবে ডিপিওর কাছে, ডিপিও ছুটবে এসপিডির কাছে, এসপিডি ছুটবে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে, প্রিন্সিপাল সেক্রেটারি ছুটবে মুখ্যমন্ত্রীর কাছে। তাই এবং তারপরে পদক্ষেপ নিক। দেখুন, সরকার 7 দিনের মধ্যে মাইনা বাড়াতে বাধ্য হবে। আমাদের মেন স্ট্রিমে ক্লাস করার অর্ডার দিক, হিম্মত থাকলে দিক, হিম্মত থাকলে, আমি এই শব্দটাই ব্যবহার করছি, সরকারের হিম্মত থাকলে দিক। রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষকদের জন্য জরুরি বার্তা। কবে বেতন বৃদ্ধি হবে, ফাইল কোথায় রয়েছে, সেই ফাইল কি করে কার্যকর হবে, কত টাকা ভাতা বৃদ্ধি হবে, কিভাবে হবে, কত দিনের মধ্যে হবে, তারিখ কি, বেতন বৃদ্ধির ফাইল কেন আটকে রয়েছে, কোন অফিসারের কাছে আটকে রয়েছে, কিভাবে তা কার্যকর হবে, কবে বেতন বৃদ্ধির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী, তা জানার জন্য অবশ্যই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। শুনুন আপনারা। ভগীরথ বাবু, আমাদের কাছে যে খবর রয়েছে, আপনি বিকাশ ভবনে গিয়েছিলেন। বিকাশ ভবনে আপনি কেন গিয়েছিলেন? দেখুন, বিকাশ ভবনে মেনলি যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে কারোর বডি ল্যাঙ্গুয়েজ দেখতে নয়। আমরা গিয়েছিলাম পার্শ্ব শিক্ষকদের যে সমস্ত ডিউটিজ, যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেই অনুযায়ী যাতে পার্শ্ব শিক্ষকদের কাজ করানো হয়। কারণ দীর্ঘদিন ধরে ভাতা বাড়েনি। ভাতা না বাড়া পর্যন্ত আমরা আমাদের যে গাইডলাইন আছে, সেই গাইডলাইনের বাইরে আমরা কোনো কাজ করব না। এইটাই লিখিত আকারে জানান দেওয়ার জন্য আমরা মাননীয় এসপিডির সঙ্গে দেখা করে তাকে কাগজ দিয়েছি, এবং প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট, তাকেও আমরা একই কাগজ আমরা দিয়েছি। এবং মানে এসপিডি সাহেবের সঙ্গে যা আলোচনা হয়েছে তাতে ওনাকে আমি একদম খোলসা করেই বলেছি যে যেভাবে দিনের পর দিন কাজের বহর বেড়ে চলেছে, এই 26,000 যে টিচার বাতিল হয়েছে, তাদের মধ্যে যারা যোগ্য তাদের স্কুলে আসার কথা, কিন্তু তারা এক প্রকার আমরা দেখছি সবেতন ছুটি পেল। আমার কাছে খবর অনুযায়ী বেশিরভাগ স্কুলেই তারা স্কুলে কিন্তু যাচ্ছে না, ক্লাস নিচ্ছেন না। অতএব তাদের যাবতীয় কাজ আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, সে প্রভিশন করে হোক বা অন্যভাবে হোক। পার্শ্ব শিক্ষকদের ওপর এই কাজের যে বহর বেড়েই চলেছে, এসবগুলো আমরা মেনে নিতে রাজি নই। ঠিক সেই কথাটাই লিখিত আকারে বলার জন্য আমরা বিকাশ ভবনে গেছিলাম। আচ্ছা আচ্ছা, বিভিন্ন সময় শোনা যায় যে পার্শ্ব শিক্ষকরা একটি প্রকল্পের আন্ডারে নিয়োগ, সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে নিয়োগ, তাই ভাতা বা অন্যান্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে স্থায়ী শিক্ষকদের, সেই সুযোগ সুবিধা হয়তো তারা পাবে না যেহেতু প্রকল্পের আন্ডারে। তাহলে ভগীরথ বাবু, আপনি এই বিষয়টি ক্লিয়ার করুন রাজ্যের সমস্ত বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের, যে পার্শ্ব শিক্ষকদের কাজ কি। দেখুন, বিষয় হচ্ছে, আমি একটুখানি আগের থেকে বলি, আমাদের বেশ কিছু সংগঠন বেশ কয়েকটা মামলা করে রেখেছে, স্থায়ীকরণ, কেউ বা সমকাজে সমবেতন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা অ্যাজ পার রুল যে কাজ করি, সেই কাজে কি আমরা সত্যিই সমকাজ পাওয়ার যোগ্য, না আমরা স্ট্যাটাস পাওয়ার যোগ্য? কিন্তু স্কুলে আমরা যা কাজ করি তাতে কিন্তু আমরা পাওয়ার অবশ্যই যোগ্য। কিন্তু আমরা স্কুলে যে কাজটা করছি আর গভর্নমেন্ট অর্ডার যে কথা বলছে, সেই ফাঁক দিয়ে সরকার বেরিয়ে যাচ্ছে। এসপিডি সাহেব নিজে হলফনামা দিচ্ছে হাইকোর্টে, বিভিন্ন মামলার ক্ষেত্রে একই হলফনামা দিচ্ছে যে প্যারা টিচাররা স্কুলে যায় আর আসে, আর অ্যাসিস্ট্যান্ট টিচাররা গুচ্ছের কাজ করে বেড়ায়, তার ফিরিস্তি দিচ্ছে, ঘন্টায় দিচ্ছে, কখনো হিসাব, কখনো দিনে দিচ্ছে, কখনো সপ্তাহে দিচ্ছে, এরকম ভাবে দিচ্ছে। আর প্যারা টিচারদের বেলায় যায় আর আসে। তা আমরা সেই বিষয়টাই প্রতিবাদ করেছি যে আমরা আমাদের যে গাইডলাইন, সেই গাইডলাইনের বাইরে আমরা কাজ করব না। কারণ আমাদের কাজ করার কথা হচ্ছে রেমিডিয়াল, আর আমরা নিচ্ছি হচ্ছে রেগুলার ক্লাস। রেগুলার ক্লাসের জন্য তো আমাদের পয়সা দেয় না, আমাদের তো টাকাটা দেয় হচ্ছে রেমিডিয়াল ক্লাসের জন্য। তাহলে আমরা আমাদের দিক কেন ফর্মাল ক্লাস করিয়ে নেবে? একদম এই কথাটাই আমি এসপিডি সাহেবকে বলেছি, এবং উনি এটার উত্তরে জবাবে বলেছেন আপনারা এটা নিচু স্তরে কথা বলুন। আমি বলেছি নিচু স্তরে বলতে আমরা ডিপিওর কাছে, ডিইওর কাছে যাব, আপনাকে এই বিষয়ে আমাদের পাশে থাকতে হবে। উনি কথা দিয়েছেন, নিশ্চয় উনি আমাদের পাশে থাকবেন। এটা আমাদের সবচেয়ে ভালো লেগেছে, উনি আমাদের পাশে থাকবেন এই লড়াইয়ে। এবং এই লড়াইটা আগামী দিনে বৃহত্তর আকার ধারণ করবে। কারণ জলের দরে ফলের রস আর হবে না, হয় বেতন বাড়াও, আর না হলে পারে আমাদের যে ডিউটি, আমাদের যা কাজ, সেই কাজের মধ্যে আমাদেরকে রাখো, দেখি কেমনভাবে শিক্ষা ব্যবস্থা চলো।
প্যারা টিচার মানে ফেল না নাকি? আর এই সারা বছর ভাঁওতা দিয়ে চলবে? ফাইলের গল্প, কখনো বেতন বৃদ্ধির গল্প, ওই সমস্ত একটা করে নেতা তুলবে আর আমাদের ভাঁওতা দেবে আর মাথায় হাত বুলিয়ে রেখে দেবে, ওটি আর বেশি দিন চলবে না। ভগীরথ বাবু, আমি আরো একটু ক্লিয়ার চাইবো যে আপনি আপনি এই মুহূর্তে অর্ডার অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের কি কাজ, যদি আপনি পয়েন্ট হিসেবে বলেন 1 2 3 করে, তাহলে কিন্তু সেটা ভালো হয় এবং সকলে বুঝতে পারবেন। দেখুন, একবারে আমি বলে দিচ্ছি, পার্শ্ব শিক্ষকদের জন্য মূলত 3খানা অর্ডার আছে। একটা 2010 সালের অর্ডার, সেখানে পার্শ্ব শিক্ষকদের কি কি কাজ একদম বিস্তারিত বলা আছে। ওখানে 3খানি কাজের কথা বলেছে। 1 নম্বর কাজ হচ্ছে চাইল্ড ট্র্যাকিং, 1 নম্বর হচ্ছে রেমেডিয়াল ক্লাস, 2 নম্বরে চাইল্ড ট্র্যাকিং, 3 নম্বরে হচ্ছে গিয়ে টিএলএম। এই 3টে হচ্ছে মূল কাজ। 4 নম্বর পয়েন্টে, ওই অর্ডারে 4 নম্বর পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কতদিন স্কুলে আসতে হবে আর স্কুলে এসে কি করতে হবে, কতক্ষণ থাকতে হবে। 2015 সালে 2খানা অর্ডার হয়, একটা জানুয়ারি আর একটা অগাস্টে। দুটো অর্ডারের একই কথা, শুধু ডি পয়েন্টটা, মানে আমাদের কয়দিন স্কুলে যেতে হবে, কটা ক্লাস নিতে হবে, এই যে পয়েন্টটা আছে সেটার উপরে একটা অ্যামেন্ডমেন্ট হয়। সেই অ্যামেন্ডমেন্টটা শুধুমাত্র পরিবর্তন হয়েছে, আগে যেটা 16টা ক্লাস ছিল সেটা 20টা ক্লাস হয়েছে, আগে যেটা 4 দিন স্কুলে যেতে হতো সেটা 5 দিন হয়েছে, আগে যেটা 2 দিন চাইল্ড ট্র্যাকিং এর ডেট ছিল সেটা 1 দিনের হয়েছে, বাদ বাকি যা কিছু সমস্ত কিছু একই রয়েছে। এর বাইরে আমাদের কোনো কাজ নেই। ইভ্যালুয়েশন শুধুমাত্র রেমিডিয়াল স্টুডেন্টদেরকেই ইভ্যালুয়েশন আমরা করব। এই যে ফার্স্ট সামেটিভ হচ্ছে, সেকেন্ড সামেটিভ হচ্ছে, থার্ড সামেটিভ হচ্ছে, এর কোনো প্রশ্ন করা, খাতা দেখা, পরীক্ষার ডিউটি করা, এই ধরনের কোনো কাজ প্যারা টিচারদের নেই। আগামী দিনে প্যারা টিচাররা এই কাজ করবে না যদি না বেতন বাড়ে। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে এই যে পার্শ্ব শিক্ষকদের যে ডিউটি অর্ডার অনুযায়ী, সেই ডিউটি এসপিডি মহাশয় যেটা বললেন আপনারা নিচু স্তর পর্যন্ত নিয়ে যান, তো সেই বিষয়টা আপনাদের সংগঠনের পক্ষ থেকে কিভাবে নিয়ে যাবেন, কি পরিকল্পনা রয়েছে? আমরা যেটা আপাতত পরিকল্পনা করে রেখেছি, আগামী 1 সপ্তাহের মধ্যে, গতকাল থেকে আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা প্রত্যেকটা ডিপিও অফিসে এই যে রিসিভ কপি, গতকালের যে 2খানা রিসিভ কপি আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি, একটা হচ্ছে এসপিডির, এই 2টি রিসিভ কপি আমরা ডিও অফিসগুলোতে জমা করব। তার পরবর্তী সপ্তাহে আমরা এসআই অফিসে জমা করব। সমস্ত এসআই অফিসে যখন জমা হয়ে যাবে এই কাগজটা, যত দ্রুত সম্ভব আমি সকলকে অনুরোধ করবো এটা দেওয়ার ব্যবস্থা করতে। আমরা খুব তাড়াতাড়ি এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে দেবো। যত দ্রুত আমরা এই কাজটা শেষ করতে পারবো তত দ্রুত আমরা স্কুলে স্কুলে নামবো। তখন পরিষ্কার হেডমাস্টার মশাইকে আমরা বলে দেবো, আমরা কোনো রেগুলার ক্লাস আমরা নেব না, প্যারা টিচারদের জন্য আলাদা রেমিডিয়াল স্টুডেন্ট বাছাই করা হোক, রেমিডিয়াল স্টুডেন্টদের আমরা ক্লাস নেব, তার বাইরে আর কোনো কাজ করব না। আচ্ছা, রেমিডিয়াল মানে পুরো একটা সেকশন রেমিডিয়াল দেখিয়ে দেবে সেটাই হবে না। হ্যাঁ, দেখা গেলো 7B সেকশন, 7D সেকশন বা সি সেকশনটাকে বলে দিল এটা রেমিডিয়াল, পুরো ক্লাসটা তুমি নাও গিয়ে, ওসেও হবে না। তখন কৈফিয়ত নেবো যে অ্যাসিস্ট্যান্ট টিচাররা কি পড়িয়েছে, তাহলে এতগুলো স্টুডেন্ট কেন রেমিডিয়াল হয়ে গেল, তখন এই প্রশ্ন উঠবে। ঠিক বলুন প্রবীর বাবু, আপনি ফাইলের গল্প করলেন, আপনি বললেন প্রত্যেক বছর ফাইলের গল্প আসে, নেতৃত্বরা যে প্রতিশ্রুতি দেয় বা বলে যেটা যে আপডেট দেয় তা কিন্তু মিলে না। কিন্তু আপনিও তো বলেছিলেন যে নবান্ন থেকে আপনাকে ফোন করা হয়েছিল, ফাইল রয়েছে, এই বিষয়ে কি আপডেট দেবেন আপনি? দেখুন, এই সরকারের আমলে আমরা প্রথম থেকেই দেখেছি যে আন্দোলনকে রুখে দেওয়ার জন্য এরা সব রকম কায়দা কানুন সমস্ত কিছু করে। মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরেই বলেছিলেন 6 মাস থেকে 3 বছরের মধ্যে ধাপে ধাপে শিক্ষকদের, পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করবেন, করেননি। 2014 সালে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন পার্শ্ব শিক্ষকদের 1400 টাকা ভাতা বৃদ্ধি করা হলো, এবং সেই সঙ্গে এই যে নতুন যে 15 সালের অর্ডার, অর্থাৎ একদিন আমাদের স্কুলে যাওয়ার সংখ্যা বেড়ে গেল, সেটাও পালন করেনি। আমরা যখন 2019-এর বৃহত্তর আন্দোলন করেছিলাম তখন ওই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন 3 মাসের মধ্যে আমাদের পে স্কেল দেওয়া হবে, দেননি। ঠিক একই রকম ভাবে আমারও মনে হচ্ছে এটা চক্রান্ত হলেও হতে পারে, যদিও আমি এই মঙ্গলবারের আগের মঙ্গলবারে, গতকাল মঙ্গলবার গেল, তার আগের মঙ্গলবারে আমি ভদ্রলোককে ফোন করেছিলাম, উনি সে একই কথা বলছেন, ফাইল আছে।
কিন্তু ফাইল আছে, ফাইলটা বেরোবে কবে, কতদিন লাগে? 4 মাস আগের ফাইল এখনো পর্যন্ত বেরোচ্ছে না কেন? তার কোনো জবাব নেই। সবই দিদি জানে, মুখ্যমন্ত্রী জানে। ওইসব কথায় আমরা কান দিচ্ছি না, ওইসব ন্যাকামো আমরা অনেক শুনেছি। আমরা আমাদের দায়িত্বটা এবার সুন্দর করে বুঝে নেব। সরকারপন্থীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ভগীরথ ঘোষ মাঝে মাঝে মধ্যেই পার্শ্ব শিক্ষকদের এমন কর্মসূচি নেই যেটাকে এক কথায় বলছেন বাঁশ দেয়। আপনি এই বিষয়টা কেমন ভাবে নিচ্ছেন বা এর প্রতিক্রিয়া কি হবে? ওরকম সংগঠন থাকার দরকার কি যে একজনের জন্য তাদের সমস্ত কাজ ভেস্তে যায়? হুম। অবিলম্বে তাদের রিজাইন দেওয়া উচিত। কিসের যোগ্যতা আছে তাদের? তাহলে তাদের কোনো যোগ্যতা নেই, এটা প্রমাণ হয়। হুম। যে এক ভগীরথ ঘোষের জন্য যদি তাদের সমস্ত কিছু বাঁশ হয়ে যায়, কোড আনকোড, তাহলে তার থেকে লাভ কি? সেই সংগঠনের কোন ক্ষমতা আছে? আজ পর্যন্ত 1 টাকা ভাতা বৃদ্ধি করাতে পারেনি এই সংগঠন। আর সরকারপন্থী তো একটা সংগঠন না, হুম। আমি তো 3-4টে দেখতে পাচ্ছি, আরো 1-2 বোধহয় হয়ে যাবে এর মধ্যে। ওদের ওইসব কথায় কান দিয়ে লাভ নেই। ওরা চিরকালই অক্ষম ছিল, অক্ষমই থাকবে। ওই সংগঠন দিয়ে কোনো কিছু হয়নি, প্যারা টিচারদের হবেও না। যা কিছু করেছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ করেছে বা অন্য সংগঠনগুলো করেছে। আপনি দেখুন, ডিএলএড মামলা কেস ছাড়া হয়নি ডিএলএড আমাদের। হুম। তার আগের ভাতা বৃদ্ধি আন্দোলন ছাড়া হয়নি, তারপরের ভাতা বৃদ্ধি 2018 সালের আন্দোলন ছাড়া হয়নি। সিএল দুটি বৃদ্ধি করা, সেটা আন্দোলন ছাড়া হয়নি। হারিয়ে যাওয়া বা উঠে যাওয়া সেই 5% ইনক্রিমেন্ট 3 বছর অন্তর, সেটা বাৎসরিক করা হয়েছে, সেটা আন্দোলনের ফলে হয়েছে। আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডিউটির অর্ডার পেয়েছিলাম, সেটা আন্দোলনের ফলে হয়েছিল। এই সিসিএল আন্দোলন না করলে হবে না, ভাতা বৃদ্ধি আন্দোলন না করলে হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আন্দোলন না করলে পরে ওই ফাইল জীবনে বেরোবে না, যদিও আমি এইসবগুলো বিশ্বাস করি না। আপনি বলুন তো, কদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যারা গ্রুপ সি আর ডি যাদের চাকরি চলে গেল, হুম। তাদের 20,000 না 25,000 টাকা করে ভাতা দেবে। হুম। হুম। কতক্ষণ লেগেছিল জিও হতে? পার্শ্ব শিক্ষকদের বেলায় 6 মাসও হয় না। সেটা আমাকে বিশ্বাস করতে হবে। কিছুজন হাওয়ায় উঠছে, হাওয়ায় ভাসছে, কিন্তু তাদের পূর্ব অভিজ্ঞতা থাকা উচিত যে হাওয়াতে পার্শ্ব শিক্ষকদের এতদিন পর্যন্ত কোনো উন্নতি হয়নি, এখনো হবে না। অবিলম্বে আন্দোলনমুখী হতে হবে, কর্মসূচিমুখী হতে হবে। এবং আমরা এই কর্মসূচির মধ্যে দিয়ে সরকারের কোনো বিরোধিতা করছি না। আমরা শুধু আমাদের যেটুকু দায়িত্ব সরকার বলে দিয়েছে, যেটুকুর জন্য আমরা নিযুক্ত হয়েছি, আমরা সেইটুকু করব, তার বাইরে নয়। সাফ কথা। এবং আগামী দিনে পার্শ্ব শিক্ষকদের এই রাস্তায় আসতে হবে। সকাল 10:30টায় স্কুলে গিয়ে 4:30 পর্যন্ত স্কুলে বসিয়ে রাখা এবং সেখানে 5টা-6টা করে ক্লাস নেওয়া। আপনি জানেন আমার কাছে কতগুলো রুটিন এসছে, আমি গতকাল জমা করেছি, তার মধ্যে কয়েকটা। অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্লাস 18টা একই স্কুলে, প্যারা টিচারের ক্লাস 24টা, 9, 10, 11, 12 ক্লাস নিচ্ছে। বহু স্কুলে আছে এরকম। বিশেষ করে যে সমস্ত গার্লস স্কুলগুলো আছে তাদের অবস্থা আরো খারাপ দিদিমণিদের। তাদের উপর এক কথায় বুলডোজার চলছে। কেন এগুলো মেনে নেবো? কোনো মতে মেনে নেবো না। মাইনা যেদিন বাড়বে সেদিন বাড়বে। আর জিও বহু দূর, অত সস্তা নয়। ভগীরথ বাবু, আপনার এই যে কর্মসূচি আপনার সংগঠনের পক্ষ থেকে, যে জলের দরে ফলের রস নয়, পার্শ্ব শিক্ষকদের যতটুকু কাজ ততটুকুই তারা করবে, এবং ইতিমধ্যে এই বার্তা আপনি গতকালকে দিয়েছেন, এবং আমরাও দেখছি যে পার্শ্ব শিক্ষক মহলে একটা ভালো সাড়া জেগেছে। কারণ কেন তারা বাড়তি খাটবেন সরকারের যা অনীহা ভাতা বৃদ্ধিতে? এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের জন্য আপনি এক লাইনে কি বলবেন, রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষক? না, কথা হচ্ছে সরকার যখন আমার কথা ভাববে না, আমরা তো 20 বছর ভাবলাম, ছাত্রদের কথা ভাবলাম, 20 বছর ধরে স্কুলগুলোর কি হবে সে কথা ভাবলাম, আমরা যদি ক্লাসে না যাই স্কুলগুলো মার খাবে সে কথাটা ভাবলাম। কিন্তু স্কুল আমাদের কথা কতটুকু ভেবেছে বলুন তো? এখনো পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট টিচাররা যতগুলো পরীক্ষার খাতা দেখে, প্যারা টিচাররা ততগুলোই পরীক্ষার খাতা দেখে, কোথাও কোথাও এক আধটা বেশিও থাকে, এক আধ বান্ডিল বেশিও থাকে। স্কুলগুলো আমাদের কথা ভাবিনি। কটা হেডমাস্টার মশাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে বলুন তো? কটা হেডমাস্টার মশাই বলেছেন যে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হওয়া উচিত? আমরা এমন একটা কর্মসূচি নিতে চলেছি না, যেটার মধ্যে দিয়ে হেডমাস্টাররা ছুটবে ডিআই এর কাছে, ডিআই ছুটবে ডিপিওর কাছে, ডিপিও ছুটবে এসপিডির কাছে, এসপিডি ছুটবে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে, প্রিন্সিপাল সেক্রেটারি ছুটবে মুখ্যমন্ত্রীর কাছে। আমরা এরকম কর্মসূচি নিতে চলেছি।
এতদিন আমরা চিল্লিয়েছি, আমরা গলা ফাটিয়েছি, এবার ওরা গলা ফাটাক ওদের স্বার্থে, শিক্ষা ব্যবস্থা বাঁচিয়ে রাখার স্বার্থে। যদিও সরকার চায় না শিক্ষা ব্যবস্থা বেঁচে থাকুক, সরকারের শিক্ষা ব্যবস্থা থাকুক। আচ্ছা, আপনি কি কোথাও এই ইঙ্গিতটা করছেন যে এই কর্মসূচির মাধ্যমে ভাতা বৃদ্ধি যদি হয় সেটা আরো একটু গতিতে হবে বা ত্বরান্বিত হবে? একদমই হবে, একদমই হবে, একদমই হবে। আমি বলছি, যদি ফাইল বলে কিছু থেকে থাকে সেই ফাইল এই চ্যানেল দিয়েই বেরিয়ে আসবে। দেখুন, ভাতা বৃদ্ধি আজকে প্যারা টিচারের যতটা দরকার, আমার নিজেরও ততটাই দরকার, আমার সংগঠনের যারা কর্মীরা রয়েছে তাদেরও ততটুকুই দরকার। আমরা কিন্তু সেই লক্ষ্যে এগোচ্ছি এবং অত্যন্ত সন্তর্পণে এগোচ্ছি। সমস্ত অফিসের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। আমরা কালীঘাটে মাসে অন্তত 2বার যাই। এসপিডির কাছে এতদিন যেতাম না, গতকাল গেছি, তাকে জানানো উচিত যে আমরা এই সমস্তগুলো মেনে নিচ্ছি না। ঠিক সে কারণে আমরা এসপিডির কাছে গিয়েছি, এসপিডিকে জানিয়ে দিয়ে এসেছি। আমরা প্রিন্সিপাল সেক্রেটারি যিনি আছেন এডুকেশন ডিপার্টমেন্টের, তাকেও জানিয়ে দিয়ে এসেছি যে আমাদেরকে দিয়ে অন্যায়ভাবে খাটিয়ে নেওয়া হচ্ছে, অন্যায়ভাবে আমাদেরকে দিয়ে রেগুলার ক্লাস করানো হচ্ছে। তার ফলে হচ্ছে যেটা, একদিকে রেমিডিয়াল স্টুডেন্ট যাদের শিক্ষা দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি তারা মার খাচ্ছে, আর আমাদের উপর কাজের চাপ বেড়ে যাচ্ছে। এটি চলতে পারে না। তারাও একমত আছে আমাদের সাথে, অত অসুবিধার কিছু নেই। আর আমরা সর্বস্তরে চিঠি দিয়ে তারপরে এই কর্মসূচিটায় নামবো। আর এটাতে যদি মনে হয় কারুর যে এটাতে হয়তো জিওটা বেরিয়ে আবার বেরোবে না, তাহলে সে মূর্খের স্বর্গেই বাস করে, আর তার কোনো রকম অধিকার নেই নেতৃত্ব দেওয়ার। কারণ আমরা জিও অনুযায়ী কাজ করছি, জিওর বাইরে নয়। সরকার যেটুকু বলে দিয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট যেটা বলে দিয়েছে, টিবিএসএম যেটুকু বলে দিয়েছে, আমরা সেইটুকু কাজ করব। তার বাইরে আমরা কাজটা করব না, কারণ সেটুকুর জন্য আমাদের পয়সা দেয় না। আর সেই পয়সাটা দেয় না বলে শুধু পয়সা দেয় না এটা নয়, আমাদের কোর্টের মামলাগুলো হারছি আমরা এই কারণে। আমাদের অনেকের এরকম মত আছে হয়তো আগামীকালই অর্ডার চেঞ্জ করে দিয়ে আমাদের ফর্মাল ক্লাসে ফিরিয়ে আনবে। আমি তাদের উদ্দেশ্যে বলবো অত সস্তা নয়। ফর্মাল ক্লাসে আনতে গেলে আগে মাইনা বাড়াতে হবে। রেমিডিয়াল ক্লাস তুমি যেই টাকায় করাবা, ফর্মাল ক্লাস তুমি সেই টাকায় করাবা, এটি হতে পারে না, এটা হয় না। অতএব এরকম ভাবনা থেকে আপনারা বিরত থাকবেন। যদি আমিও চাইছি অর্ডার চেঞ্জ হোক, অর্ডার চেঞ্জ না হলে আমরা কোর্টে কখনোই প্রমাণ করতে পারবো না যে আমরা সমান কাজ করি বা বেশি কাজ করি বা কম কাজ করি, কারণ আমাদের কাজের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট টিচারদের কাজের কোনো মিল নেই। কারণ অ্যাসিস্ট্যান্ট টিচাররা ফর্মাল ক্লাস করেন, রেগুলার ক্লাস করেন, আর আমরা অ্যাজ পার রুল আমরা রেমিডিয়াল ক্লাস করি। পিছিয়ে পড়া ছাত্রদেরকে আমরা ধরে নিয়ে আসি আর স্কুলে বসে একটুখানি পড়িয়ে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে দিই। এইটুকু হচ্ছে আমাদের কাজ। আমরা করি কেউ সেই কাজ? কোনো স্কুল আমাদেরকে দিয়ে করায়? স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে সমস্ত কাজ আমাদের উপর। ঠিক। বিএলও ডিউটি, বিএলও ডিউটি আমি সকলকে বলবো আপনারা কেউ করবেন না, কিন্তু আমরা সাংগঠনিকভাবে এই নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছি না। তার কারণ আমার বহু সাথী আছে যারা এই 10-12 হাজার টাকার জন্য তারা কাজটা করে। কিন্তু করে আমাদের লাভ কি হয়েছে? একসময় যখন ইলেকশন ডিউটি আমাদের দিত না, তখন আমরা এগিয়ে গিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম এবং আমার স্কুল থেকে সেটা শুরু হয়েছিল। আমরা নিজেরা গিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম। সেবার আমার খুব ভালো মনে আছে, আমাদের অনেকের ডবল ডিউটি এসেছিল। আচ্ছা, আমরা অ্যাপ্লিকেশন করাতে, কিন্তু কি লাভ হয়েছে? কোনো লাভ হয়নি, কারণ আমরা তো আসল জায়গাতে আমাদের বলদ রয়ে গেছে। কারণ আমরা তো স্কুলে ক্লাসই করি না অ্যাজ পার রুল। আমরা তো শুধুমাত্র চাইল্ড টেকিং করি আর হচ্ছে গিয়ে রেমিডিয়াল ক্লাস করি। আমরা তো ফর্মাল ক্লাস করি না। আমরা কি করে বলবো যে আমাদের সমান বেতন দাও? আমরা সেটা বলতেই পারছি না। সেই ঘোড়ার বলদটাকে আমরা চাইছি বলদ মুক্ত হোক। হ্যাঁ, সরকার দিক, আমাদের মেন স্ট্রিমে ক্লাস করার অর্ডার দিক, হিম্মত থাকলে দিক, হিম্মত থাকলে, আমি এই শব্দটাই ব্যবহার করছি, সরকারের হিম্মত থাকলে দিক। রাজ্যের পার্শ্ব শিক্ষকদের এই মুহূর্তে যে একটাই দাবি, সেটা কিন্তু একেবারে পরিষ্কার, সকলেই চাইছেন যে ভাতা বৃদ্ধিটা হোক। ভাতা বৃদ্ধিটা অত্যন্ত জরুরি বেঁচে থাকার স্বার্থে, শিক্ষার স্বার্থে। সেটা 100 বার। এখন প্রশ্ন হচ্ছে ভগীরথ বাবু, এই আমাদের চ্যানেলের পক্ষ থেকে এটা আপনাকে লাস্ট প্রশ্ন, যে পার্শ্ব শিক্ষকদের জন্য আপনার সংগঠনের পক্ষ থেকে এজ এ নেতৃত্ব আপনি কি বার্তা দিতে চাইছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি কোনো নেতা নই, আমার কোনো সংগঠন নেই। আমি শুধুমাত্র সাধারণ পার্শ্ব শিক্ষকদের একজন প্রতিনিধি। আচ্ছা। কিছু মানুষ আছে যারা আমার দিকে একটু আধটু তাকিয়ে থাকে, আমিও তাদেরকে ভরসা করি।
ঠিক তাদের জন্য আমি কিছু কাজ করে চলেছি। আমি একটা জিনিসই চাই, সবাই একত্রিত হোক, সমস্ত সংগঠন একত্রিত হোক, সমস্ত পার্শ্ব শিক্ষকরা একত্রিত হোক, আমি এটা চাই। এবং তারপরে পদক্ষেপ নিক। দেখুন, সরকার 7 দিনের মধ্যে মাইনা বাড়াতে বাধ্য হবে। আর যদি আমরা এই কর্মসূচিটাকে সফল করাতে পারি, তাহলে বললাম আগেই যে মাইনা বৃদ্ধির কথা আমাদের বলতে হবে না। আপনার স্কুলের হেডমাস্টার ছুটবে আপনার মাইনা বাড়ানোর জন্য, আপনার জেলার ডিপিও যাবে, আপনার এসআই যাবে মাইনা বাড়াতে পার্শ্ব শিক্ষকদের, নইলে স্কুলগুলোর মেরুদণ্ড একদম ভেঙে যাবে। শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে যাবে। টিচার কোথায়? স্কুলের টিচার কোথায়? একদিকে 26,000-এর মধ্যে 17,000 আপার প্রাইমারির টিচার নেই, আপার প্রাইমারি বা হাই স্কুলগুলোর টিচার নেই। অন্যদিকে স্বাভাবিক টিচার শর্ট, কারণ দীর্ঘদিন নিয়োগ নেই। যে সমস্ত শিক্ষকরা রিটায়ার করেছেন তাদের জায়গায় রিক্রুটমেন্ট হয়নি। গ্রামের স্কুলগুলোর হাল প্রচন্ড খারাপ। কারা ক্লাস নেবে? আচ্ছা ভগীরথবাবু, এই আমি সকলকে প্রসঙ্গে অনুরোধ করবো, সকলে একত্রিত হন, ঐক্যবদ্ধ হন, আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করুন। দেখুন, নিশ্চয়ই ভালো কিছু হবে। অবশ্যই অবশ্যই ভগীরথবাবু, এই প্রসঙ্গে আরো একটা প্রশ্ন না করলেই নয়। কেউ কেউ বলছেন যে 2016 সালের যে এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে, অর্থাৎ 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল, এই বাতিল যদি বহাল থাকে সুপ্রিম কোর্টে, তাহলে পার্শ্ব শিক্ষকদের বা এসএসএম কর্মীদের কিছু হবে, এবং চাকরি যদি তারা ফিরে পায় তাহলে তো হবেই না কিছু। এই যে ধারণাটা, এটা কতটুকু সত্য? বিষয় হচ্ছে, যখন গত মাসের আগের মাসে যখন সুপ্রিম কোর্ট এদেরকে সবাইকে একসঙ্গে পুরো প্যানেল বাতিল করে দিলেন, তখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা সিদ্ধান্ত নিয়েছিল এদের বিষয়েই, এবং তাদের একটা স্যালারি, ফিক্সড স্যালারি করে দিয়েছিল। তখন কিন্তু প্যারা টিচারদের কথা ভাবা হয়নি। যখন আমরা এই কথাটা শুনলাম, আমাদের কাছে যখন খবরটা আসলো বাই মিডিয়া, তখন আমরা কি করলাম, সাথে সাথে আমরা স্কুল বয়কটের ডাক দিলাম। স্কুল বয়কটের ডাক দেওয়ার পরে আপনারা সবাই জানেন যে সেটা ব্যাপকভাবে হাইলাইট হয়, এবং গভর্নমেন্ট একটা কমিটিও গঠন করতে বাধ্য হয়, যদিও সেই কমিটির 5 পয়সার দামও নেই বা আছে বলে আমরা মনে করি না। কিন্তু তারপরে ওই যেগুলো বাজারে শোনা যাচ্ছে, ফাইল আছে ফাইল আছে ফাইল আছে, তো সেটাও হয়েছে। কিন্তু সেটা কবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে আমরাও সন্দিহান, কারণ সেটার কোনো জবাব কেউ দিতে পারছে না। ওই ফাইলে সাপের বাচ্চা আছে না ব্যাঙের বাচ্চা আছে সেটাও কেউ বলতে পারছেন না। কবে হবে সেটাও কেউ বলতে পারছেন না। অতএব আমরা কেন এই দোদুল্যমান অবস্থায় থাকবো? কারণ আমরা জন্মে থেকে জানি ফাইল আছে ফাইল আছে ফাইল আছে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আমাকে বলতেন যে ফিনান্সে আমরা ফাইল পাঠাই আর ফাইল রিজেক্ট হয়ে যায়। এবারও কিন্তু সেই ফিনান্সেই টানা 2 মাস ধরে এই ফাইলটা রয়েছে। রিজেক্ট হতে কতক্ষণ লাগবে? সেই আশঙ্কাটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। সেই আশঙ্কা থেকে এই কর্মসূচি নেওয়া, যাতে ফাইলটা রিজেক্ট না হয়। ওইটা রিজেক্ট হলে পরে কিন্তু আপাতত মোটামুটি সর্বনাশ, কারণ আর ফাইল হবে না। অর্থাৎ ফাইলকে বাস্তবায়িত করার জন্য আপনাদের এই কর্মসূচি। নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ ভগীরথবাবু, আপনাকে চ্যানেলে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।